আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন বাংলাদেশে যেই উন্নয়ন, এত 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 উন্নয়ন চলতেছে, আসলে বাংলাদেশের সমস্যার সমাধান আমার কাছে একটাই মনে হয়, সেটা হচ্ছে এই সরকার বা এই দুর্নীতিবাজ সরকার তাদের পতন না হওয়া পর্যন্ত আমার কাছে আমি কোনো সমাধান মনে করি না। বাংলাদেশে এখন একটা অন্যতম বড় টপিকস হচ্ছে বা বড় একটা আলোচনার বিষয় হচ্ছে কোটা আন্দোলন। দেখেন ভাই, আপনি কোটা আন্দোলন করবেন ঠিক আছে, বা আমাদের আনএমপ্লয়মেন্ট রেট এত বেশি, এখন আমাদের সেই পরিমাণ চাকরির বাজারটাও নেই যে একটা সুপরিকল্পিতভাবে যে উন্নয়নের একটা মোড়ক পেঁচিয়ে পুরো বিশ্বকে দেখানো হচ্ছে যে আমরা অনেক উন্নত একটা রাষ্ট্র হচ্ছি বা উন্নয়নের দিকে আগাচ্ছি, কিন্তু ভিতরে যে একটা কথা আছে না, মানে খালি কলসি বেশি বাজে, এইরকম একটা বিষয়। তো এখন এই যে আমরা যারা কোটা নিয়ে আন্দোলন করতেছি বা আমাদের দেশে যারা যেসব স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা কোটা নিয়ে আন্দোলন করতেছে, দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে আমি যতটুকু বুঝি যে কোটা এই জিনিসটা আমাদের সংবিধানের সাথেই সাংঘর্ষিক। হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে আপনি যদি আহ, কি বলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আহ, মানে সবার সমান করতে চান সবার জন্য, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা কিছু কোটার জন্য প্রস্তাব দিতে পারেন। একটা দেশের সব থেকে বড় পজিশনগুলোতে, মানে আই মিন বিসিএস এর মতো বড় বড় পরীক্ষাগুলোতে, যেখানে হচ্ছে কি একটা দেশের ওইখান থেকেই তো আসলে মূলত যেই কাঠামোটা তৈরি হয় বা দেশ পরিচালনার যে জিনিসটা তৈরি হয় সেটা তো ওইখান থেকেই হয়। সেখানে আপনি অযোগ্য চোর বাটপার দুর্নীতিবাজকে ঢোকাবেন, আর সেইখানে সেই দেশ পরবর্তীতে আপনাকে ভালো কিছু সার্ভ করবে আর আপনি উন্নত হবেন, এটা তো আসলে আশা করা যায় না। সর্বপ্রথম আমার কাছে যে যুক্তিতে, সেই যুক্তিতে কোটা জিনিসটাই বাতিল করা উচিত, সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। হ্যাঁ, হয়তোবা আপনি প্রতিবন্ধী, হয়তোবা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এবং হয়তোবা হয়তোবা আপনি একদম একদম পিছিয়ে পড়া নারী পুরুষ, নট অনলি নেসেসারি নারী, নারী পুরুষ, তাদের জন্য হয়তোবা আপনি কোটা কিছু রাখতে পারেন। এখন আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা রাখেন, আর ভাই মুক্তিযোদ্ধা কেন কোটা থাকবে? এই দেশের সব থেকে যদি প্রিভিলেজ মানুষ চিন্তা করেন, স্বাবলম্বী মানুষগুলো চিন্তা করেন, তারা ওই মুক্তিযোদ্ধার কোটার মধ্যেই আছে। তারা যে পরিমাণ সুযোগ সুবিধা পায়, একটা সাধারণ জনগণ সেই সুযোগ সুবিধা পায় না। আমি অনেকবার চিন্তা করি, অনেকবার ভাবি, অনেকবার বলি, বারবারও বলি, এখন আমাদের কাছে একটাই সমাধান। হয় তুমি নিজেকে সেভ করার জন্য, নিজের পরিবারকে সেভ করার জন্য এই দেশ ত্যাগ করো, আর না হয়তো বা তুমি দেশে এই যে একটা সিস্টেম, এই সিস্টেমকে ধ্বংস করো, এই সিস্টেম ধ্বংস করার জন্য চেষ্টা করো। হ্যাঁ জানি অনেক রক্ত ঝরবে, কিছু করার নাই। আমার নিজের চোখের সামনেই নিজের দেশ ধ্বংস হচ্ছে, এটা দেখেও অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, কিন্তু কি করব? দেখেন, নিজের একটা ফ্যামিলি আছে, নিজের একটা অবস্থান তৈরি করতে সবাই চায়। ওইটাই আমার কাছে একটা মতামত আর কি, যে আমাদের দেশে তো এখন একটা ভালো একটা লিডারের প্রয়োজন, যে হচ্ছে গিয়ে আসলেই ভালো মানুষ হবে, যে আসলেই ভালো কিছু করতে চাইবে। আর এই সরকার তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, সবাই জানে বুঝে, কিন্তু সব থেকে খারাপ লাগে যেসব মানুষগুলো এই সরকারকেও ডিফেন্ড করতে যায়, তাদের আসলে মনুষ্যত্বতেই প্রবলেম আছে। আসলে সব কিছুর হিসাব করে যদি চিন্তা করেন আপনি, আমি গতকালকে না হয় আজকে একটা ফেসবুক পোস্টে দেখলাম, সেখানে হচ্ছে বাংলাদেশে বড় বড় সেলিব্রিটি বা বড় বড় ইনফ্লুয়েন্সারদের ছবি দেওয়া, এবং একজন কমেন্টস করছে বা একজন উপরে পোস্টে লিখছে যে আহ, আপনার আইডলরা কেন আজ কোটা নিয়ে কথা বলতেছে না। দেখেন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যাকে আইডল মানেন সে তো নীতিগতভাবে ঠিক নাই, বা তার তো মনুষ্যত্বের অভাব আছে, সে তার নিজের স্বার্থ নিয়ে কাজ করে। সে ভাবে যে সে একজন সেলিব্রিটি, বাট সেলিব্রিটি তার একটা গুণ আছে বা তার একটা দায়িত্ব আছে একটা সমাজের প্রতি। আপনি সমাজের ভালো কোনো খারাপ কোনো জিনিস হলে সেগুলো নিয়ে আপনি কথাবার্তা বলবেন, বা আপনার বলা উচিত, কারণ আপনার মাধ্যমেই দেশের অনেক অনেক মানুষ হয়তোবা সেই বিষয়গুলো জানতে পারবে, বা সেই বিষয়ে হয়তোবা বেশি আগ্রহ প্রকাশ করবে বা সচেতন হবে। কিন্তু তারা তো তাদের স্বার্থের জন্য কাজ করে, আর আমরা তাদেরই আইডল মানি, এবং তাদের জন্যই আমাদের এত এত সময়, শ্রম বা
সব কিছু নষ্ট করতেছে, আমাদের একটা জাতি ধ্বংস করতেছে। এই ইয়াং জেনারেশন দেখি ফেসবুকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে, বাংলাদেশকে গালিগালাজ করে। হ্যাঁ, আমিও ভাই ব্রাজিল আর্জেন্টিনা খেলাধুলা দেখি, পছন্দ করি, সবাই করে বা অনেক মানুষই করে। তো তার মানে এটা নয় আপনি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন। আমার ফ্রেন্ড লিস্টে এমনও কিছু মানুষ আছে, তারা এতটাই অ্যাগ্রেসিভ, তারা বুঝে না আসলে, তারা জানে না যে এই জিনিসগুলো আসলে তাদের লাইফের জন্য ঠিক না। তারা হচ্ছে ফেসবুকে পোস্ট করতেছে একটা মাত্র আর্জেন্টিনাকে নিয়েই পোস্ট করতেছে বা ব্রাজিলকে পচানো নিয়েই পোস্ট করতেছে দিনে 8 থেকে 10 বার। তা এখন আপনি চিন্তা করেন, তার মানে আপনি বুঝতে হবে যে সেই লোকটা তো বেকার, তার অন্য কোনো কাজ নাই, সে তার মাথায় এগুলিই ঘুরে, কাউকে খোঁচা দেওয়া, কাউকে এই করা সেই করা। এর থেকে আসলে একটা জাতি আর কিভাবে ধ্বংসের দিকে আগাতে পারে এই নিজে চোখে দেখা, নিজে চোখে বোঝা। তো রিসেন্টলি একটা আমি পোস্ট একটা খবরে দেখলাম, একটা নিউজে দেখলাম যে কি বলে, স্পেনের কোন একটা ফুটবলার, সে 16 বছরের মতো, সে জার্মানিতে ইউরোতে খেলতেছে। তো এখন সেখানে তাকে হচ্ছে গিয়ে রাত 11টার পরে খেলা যাবে না। ভাই আপনাকে বুঝতে হবে, এই জার্মানিতে কিন্তু অবশ্যই আইন সবার জন্য সমান। আপনি প্রেসিডেন্ট হন আর আপনি সাধারণ জনগণ হন, আপনি আপনি কোনোভাবেই আইনের বাইরে যেতে পারবেন না। এখানে আপনি ইউরো খেলেন বা আপনি ফিফা এখানে এসে হস্তক্ষেপ করতে পারবেন না। ওদের দেশের নিয়ম অনুযায়ী, বা আমি জার্মানিতে যেহেতু আসি আমি টুকটাক জানি, এইখানকার নিয়ম অনুযায়ী হচ্ছে আপনি 7টার পরে একজন 16 বছরের কোনো নারী বা কোনো ছেলে মেয়ে কেউই কাজ করতে পারবে না। এটা ওদের আইনের সাথে সাংঘর্ষিক, বা এটা ওদের আইন হিসাবে দণ্ডনীয় অপরাধ। সেই ক্ষেত্রে একজন ফুটবলের ক্ষেত্রে বা একজন স্পোর্টসম্যানের ক্ষেত্রে সেখানে একটু ছাড় দেওয়া আছে, সেখানে ওদের হিসাব অনুযায়ী হচ্ছে রাত 11টার পরে কাজ করা যাবে না। যেহেতু জার্মানির হিসাব অনুযায়ী জার্মানিতে খেলা হচ্ছে রাত 9টায় শুরু, তো নর্মালি যদি সেই ম্যাচটা যদি 90 মিনিটের বেশি হয়ে যায় তাহলে তো রাত 11টার পার হয়ে যায়, তখন ওই ফুটবলারকে সে খেলাতে পারবে না। যদি খেলায় তাহলে তাকে হচ্ছে 30,000 ইউরো, তো বাংলা টাকা প্রায় 40 লাখ টাকার মতো তাকে জরিমানা করতে হবে। এখন এইটা নিয়েও আমি কয়েকজনকে পোস্ট করতে দেখলাম যে তাহলে এইসব ফালতু দেশে কেন খেলায়। দেখেন ভাই, আপনাকে বুঝতে হবে এটা ফালতু দেশ না, এইখানে আইনের একটা মর্যাদা আছে, আইনের একটা বিষয় আছে। এখানে আমাদের দেশের মতো তার না, বা আমাদের দেশে যেরকম বা ক্রিকেটে যেভাবে ইন্ডিয়া চাইলেই অনৈতিকভাবে অনেক সুবিধা নিতে পারে, বা বিগ 3 তারা চাইলে অনেক অনেক অনৈতিকভাবে সুবিধা নিতে পারে, সেগুলো এখানে হয় না। তো এই আর কি বিষয়। দেখেন আমাদের আসলে আমার মতে সবার প্রথম আমাদের আসলে এই মানসিকভাবে সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট, যেটা আমরা মানসিকভাবে সুস্থ না। যখন আমরা মানসিকভাবে সুস্থ হব তখন এই কোটা আন্দোলন বা যে কোনো আন্দোলন করলে সেটা ফলপ্রসূ হবে। এখন এই কোটা আন্দোলন করতেছি ঠিকই, কিন্তু এটার যে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট আছে আমার কাছে সেটা মনে হয় না। হয়তোবা আপনি অল্প কিছু সংখ্যক জায়গাতে আপনি ভালো কিছু করতে পারেন। আমার মতে এই আন্দোলনটাকেই এখন ইনফ্লুয়েন্স করে যদি কোনো পলিটিক্যাল আন্দোলনে নিয়ে গিয়ে সরকারের মতো একটা বড় একটা জিনিসকে ধাক্কা দেওয়া যায়, বা তাকে যদি পতন করার মতো সম্ভব হয়, এটা হবে আমাদের জন্য সবথেকে বড় লক্ষ্য, এবং এটাই করা উচিত। এবং এইটা হলেই হয়তো বা আমাদের জন্য আপকামিং ভালো কিছু আশা করা যেতে পারে। রিসেন্টলি আমি একটা আরেকটা নিউজে দেখলাম, সেখানে বলা হচ্ছে যে প্রায় 2,000 পিএইচডিধারী লোক তারা বাহিরের বিভিন্ন দেশে হচ্ছে গিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করতেছে, এবং তাও নিচু মানের কাজের জন্য অ্যাপ্লাই করতেছে। তো আপনারা বুঝতে হবে যে যেই দেশের পড়ালেখার শিক্ষার মানের অবস্থা এতটাই খারাপ, এবং যে দেশে আনএমপ্লয়মেন্টের রেটের অবস্থা এতটাই খারাপ, সেখানে এগুলো সম্ভব। সো আমার কাছে, বা আমি বলতে চাই আর কি, যে দেখেন, আইদার আপনি নিজেকে নিয়ে ভাবেন, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবেন, এই দেশ ছাড়েন, কারণ এই দেশে আসলেই কোনো ভবিষ্যৎ নাই। আর না হলে দেশের জন্য কিছু করেন, সেটা রক্ত দিয়ে হোক, জীবন দিয়ে হোক, নিজের সব কিছু স্যাক্রিফাইস দিয়ে হোক, তখন আপনাকে আজীবন মানুষ সেটা মনে রাখবে বা চেষ্টা করেন অন্তত। খোদা হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।